নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আটার একটি নতুন অডিও স্টোরিতে আমার সকল শ্রোতা বন্ধুদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, ভীষণ মজা করে পুজো কাটিয়েছো, দীপাবলি কাটিয়েছো, আর আজকে তো ভাইফোঁটা। তো ভাইফোঁটায় সব ভাই বোনরা মিলে জমিয়ে সকাল থেকে ফোঁটা এই উৎসবটা দুর্দান্তভাবে পালন করেছো, ভীষণ এনজয় করছো। তো যারা আমাদের মতো ঘরকুনো, আমার তো কোনো ভাই বা দাদা কেউ নেই, তো ভাইফোঁটার কোনো ব্যাপার নেই। তো আমি তোমাদের জন্য গল্প নিয়ে চলে এসেছি, যাতে সব ভাই বোন মিলে রাত্রে বেলায় জমিয়ে এই ভূতের গল্পটা শুনতে পারো এবং সুন্দরভাবে আজকের দিনটাকে কাটিয়ে ফেলতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের একটা ভূতের জমজমাট গল্প। শুধু একটা না, জোড়া গল্প আসতে চলেছে। আজকের গল্পের নামটাই তো হলো খোশ গল্প। তাহলে কি বন্ধুরা, শুরু করা যাক গল্প, চলো। ডিসেম্বরের প্রথম সপ্তাহ, বছর তিনেক আগের কথা। শিয়ালদা থেকে বিকেল 5টা বাহানোর শান্তিপুর লোকাল অনেক কষ্টে ধরতে পেরেছি। শীত এবার তেমনভাবে এখনও পড়েনি। আমাদের এই দক্ষিণবঙ্গে নভেম্বরের মাঝামাঝি শীতের হালকা আমেজ অনুভব করা যায়। আমরা ছোটোবেলায় এমনটাই দেখতাম। শুধু হালকা নয়, বেশ ভালোই ঠান্ডা পড়ে যেত আমাদের গ্রামাঞ্চলে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তরের ঘোষণার আগে কোনোভাবেই শীতও পড়ে না, আর বর্ষাও ঢোকে না। এবারও তার অন্যথা হয়নি। দুদিন আগে হাওয়া অফিস জানিয়ে দিয়েছেন যে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে, প্রবল বৃষ্টির সম্ভাবনা ইত্যাদি ইত্যাদি। তাই যথারীতি আজ ভোরবেলা থেকে আকাশ মুখ ভার করে বসে আছেন, রোদ ওঠেনি। দফায় দফায় বৃষ্টি হয়েছে, তার সাথে ঝোড়ো হাওয়া। আর এই কারণেই আমার ট্রেনটা মিস হয়ে যাচ্ছিল আরেকটু হলেই। একটা ব্যাপার আমি বহুদিন ধরেই লক্ষ্য করে আসছে, বৃষ্টি বাতলার এইরকম দিনে কলকাতায় ট্রাফিক জ্যাম বেশি হয়। ট্রাফিক সিগন্যালগুলি থেকে ট্রাফিক পুলিশ কোথায় যেন উধাও হয়ে যায়, ফলে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। না, এটাই যে যানজটের মূল কারণ তা নয়, হয়তো অন্য কারণও হতে পারে, হয়তো আমার দেখার ভুলও হতে পারে। তবে যানজট যে বেশি হয় এটা কিন্তু ধ্রুব সত্য। যাক, সেসব কথা। অনেক বাধা বিঘ্ন কাটিয়ে ট্রেন ছাড়ার 1.5 মিনিট আগে ট্রেনে উঠলাম। আজ বোধহয় দাঁড়ানোর জায়গাটাও পাবো না, বসা তো দুরস্ত। কিন্তু ট্রেনে উঠে বুঝতে বাকি রইল না আমার ধারণাটা ভুল। বৃষ্টি ভেজা আবহাওয়া, তার উপর আজ শুক্রবার, পরে 2 দিন ছুটি, তাই অফিস ফেরত যাত্রীরা আগেভাগেই কলকাতা ছেড়েছেন। ট্রেনে তেমন ভিড় নেই। ভিড় না থাকলেও আমাদের দলের সকলেই উপস্থিত। নীলুদা, গোড়াদা, স্বপনবাবু, নাড়ু কাকা, জামাই, ভাইপো গোপাল, ইন্দ্রনাথ, কেউই বাদ পড়েনি। সঠিক সময়ে ট্রেন ছাড়ল। কাছাকাছি যারা নামার নেমে গেল। আমরা সকলে এক প্রস্ত চা সেবন করলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে চপ আর মুড়িও বাদ পড়েনি। কথায় গল্পে কখন যেন কল্যাণী স্টেশন চলে আসে। কামরা তখন বেশ ফাঁকা। আমাদের দলটাকে আরও হালকা করে দিয়ে স্বপনবাবু ও গোড়াদা নেমে গেলেন। আমরা রইলাম বাকি 4 জন, আমি, ইন্দ্রনাথ, পার্থ আর গোপাল, যাদের গন্তব্য সে রানাঘাট। বাইরে ঝড় বৃষ্টির প্রকোপ একটু বেড়েছে মনে হলো এই জন্যই বললাম, কারণ জানালাগুলো ছিল বন্ধ। বেশ শীত শীত করছে। অফিস ব্যাগ থেকে আলোয়ানটা বের করে গুটিসুটি হয়ে জুত করেই বসলাম। হাওয়া অফিস আজ ঘোষণা করেছে আকাশ পরিষ্কার হলেই জাঁকিয়ে শীত পড়ার ভবিষ্যৎবাণী। বোধহয় কথাটা ফলবে। কল্যাণী থেকে বেশ কিছু যাত্রী উঠেছিল। ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ছাড়লো এবং ধীর গতিতে বহু কষ্টে মদনপুরে এসে পৌঁছালো। কি একটা যান্ত্রিক গোলযোগে মাঝপথে ট্রেন দাঁড়িয়ে রইল বেশ খানিকক্ষণ। ওভারহেডের গোলমাল, পাওয়ার নেই। বাইরে তখন শুধু ঝোড়ো হাওয়া। বুঝতে পারলাম কপালে আজ দুর্ভোগ আছে। শিমুরালি ও মদনপুরের মাঝের দুপাশে যতদূর দেখা যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, বোধহয় আবার নামবে বৃষ্টি। আমি বেশ ভালো করে চাদরটা গায়ে জড়িয়ে নিলাম। যখন ট্রেন ছাড়ুক কীভাবে যেন ভূতের প্রসঙ্গ উঠে এলো ঠিক মনে নেই, কিন্তু ওই ব্যাপার নিয়ে আমাদের 4 জন সহযাত্রী বন্ধুদের মধ্যে বেশ খানিকক্ষণ হাসাহাসি হলো। কি আর করি, সময় তো কাটাতে হবে। কিছুক্ষণ হেসে আমরা থামলাম। একজন অল্পবয়সী গৃহবধূ সামনের সিটে বসে এতক্ষণ আমাদের এই ছেলে মানুষই যে লক্ষ্য করছিলেন তা আমরা খেয়াল করিনি। ট্রেন তখন প্রায় ফাঁকা। সর্বসাকুল্যে গোটা 10-12 জন আমরা তখন ট্রেন ছাড়ার অপেক্ষায় বসে আছি। ভদ্রমহিলা হঠাৎ আমার দিকে চেয়েই ব্যক্ত করলেন, যা নিয়ে আমরা হাসাহাসি করছি তাদের অস্তিত্ব নিয়ে তিনি নিজের চোখেই দেখেছেন। সে কি কথা! সকলে তার দিকে চোখ ফেরালো। নিপাট সাদাসিধে এই মহিলা এরপর সাবলীলভাবে যা বললেন ব্যাপারটা এইরকম। বছর 4 আগে, তখনও আমার বিয়ে হয়নি, আমাদের 3 বোনের সবচেয়ে বড় জনের বিয়ে হয়েছিল পাশের গ্রামে। দেখাশোনা করে বিয়ে হলো।
জামাইবাবুর অনেক বদগুণ ছিল। মদ, জুয়া, পরশ্রী কোনো কিছুতে অরুচিতার ছিল না। ফলে বিয়ের কিছুদিন পর থেকেই দিদির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয়। একদিন তার পরিণাম মারাত্মক আকার ধারণ করে। দিদি গায়ে আগুন দিয়ে আত্মহননের পথই বেছে নেয়। 7 দিন নাথ পোড়া অবস্থায় হাসপাতালে চরম যন্ত্রণা ভোগ করার পর তার সব যন্ত্রণার অবসান ঘটল। এই দুর্ঘটনার 7 মাস পরের ঘটনা। দিদি, শ্বশুর শাশুড়ি এবং জামাইবাবু সহ সকলে তখন জেলে, ঘর তালাবন্ধ। হাটে থেকে আমি ফিরছিলাম। শীতকাল, সন্ধে নামলো তাড়াতাড়ি। দিদির বাড়ির পাশ দিয়েই আমাদের বাড়ি ফেরার পথ। এর আগে বহুবার রাতেও এই পথ দিয়ে যাতায়াত করেছি একা, কখনো ভয় পাইনি, কিন্তু আজ গাটা বেশ ছমছম করতে লাগলো। কোনো মতে চোখ বন্ধ করে সাহস সঞ্চয় করে দিদি তালাবন্ধ শ্বশুর বাড়িটা পার হয়ে যাচ্ছি। আশেপাশে জনমানুষ নেই। বন্ধ জানালাটা হঠাৎ আমার সামনেই সপাটে খুলে যেতেই ভয়ে আড়ষ্ট হয়ে আমি দাঁড়িয়ে পড়েছি। স্পষ্ট দেখতে পেলাম দিদি আমার জানলায় দাঁড়িয়ে আমাকে ইশারা করে কাছে ডাকছে। সেই আধ পোড়া মূর্তি হাসপাতালে যেমনটা দেখেছিলাম। আমি আর কিছু ভাবতে পারিনি। ভয়ে হিতাহিত জ্ঞান লোপ পেয়েছিল বোধহয়, তাই এক নিমেষে বাড়ির দিকে দৌড় লাগালাম। বারবার মনে হতে লাগলো পেছন পেছনে সেও যেন তাড়া করছে আমায়। বাড়ি এসে 3 দিন আমার কোনো জ্ঞান ছিল না। এত দূর বলে ভদ্রমহিলা থামলেন। কম্পার্টমেন্টের সমস্ত যাত্রীরা হাঁ করে এতক্ষণ তার গল্প শুনছিল। কখন যে ট্রেন ছেড়েছে কেউ খেয়াল করেনি। পালপাড়া স্টেশনে নেমে যাওয়ার আগে ভদ্রমহিলা আমাদের উদ্দেশ্যে বলে গেলেন, আমরা তার কথা বিশ্বাস না করলেও এ তার স্বচক্ষে প্রত্যক্ষ করা জিনিস। কে একজন তাকে প্রশ্ন করলো, এরপর আর কোনোদিন তাকে দেখা গেছিল কিনা। মহিলা বললেন, শেষ আর একবার দেখেছিলেন তাদের বাড়ির উঠোনেই, কিন্তু এতটা ভয় পাননি। তারপর আর কখনোই না। ট্রেন আবার চলতে শুরু করলো। আমরা সেই গল্পের খেই ধরে নিজেদের মধ্যে আলোচনা করছি। গোপাল বলে ওঠে, যত সব বুঝলো কি দেখতে কি দেখেছে ছাড়ো তো। কিন্তু আমার ব্যক্তিগত মতামত বানিয়ে মিথ্যে বলার মতো মানুষ তিনি নন। গ্রাম্য গৃহবধূ বড্ড সহজ সরলই মনে হলো তাকে। হ্যাঁ, হতে পারে দৃষ্টিভ্রম, যা দেখেছেন তাই বলেছেন। যতদূর আন্দাজ করতে পারি তিনি বানিয়ে কিছু বলেননি। আমার পাশে অল্প বয়সী একজন সদ্য যুবক বসেছিলেন। এতক্ষণ কোনো মন্তব্য তিনি করেননি, শুধু মন দিয়ে শুনে যাচ্ছিলেন। এবার তিনি মুখ খুললেন, হাসতে হাসতে বললেন, কোনো কিছু অসম্ভব নয় দাদা। পার্থ ঠাট্টা করে বলল, তা বটে। তা আপনিও এমন কিছু সম্ভব অসম্ভব অভিজ্ঞতা বলুন ভাই, যাতে বাকি পথটা দিব্যি কেটে যায়। যুবক আবার হাসতে লাগলেন, বললেন, না, আমার নিজের খাতায় এমন কোনো অভিজ্ঞতা জমা হয়নি, তবে বাবার মুখে শুনেছিলাম যেখানে তার প্রথম পোস্টিং হয় বাঁকুড়া জেলার অজপাড়া গাঁ, সেখানেই একবার তাকে বিপদে পড়তে হয়েছিল। আবার গল্প বেশ জমে উঠেছে বটে। সাব পোস্ট অফিস, আশেপাশের এলাকা বাসযোগ্য না হওয়ায় অফিসের একটা ঘরেই কিছুদিন কাটাতে হয়েছিল তাকে। প্রথম 2 দিন নির্বিঘ্নেই কেটেছিল, কোনো অসুবিধে হয়নি। তৃতীয় দিন মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। পাশের ঘরে খুটখাট আওয়াজ। প্রথমে ভেবেছিলেন ইঁদুর, কিন্তু পরে সন্দেহ হওয়ায় ঘর খুলে ভেতরে ঢুকে তিনি যা দেখেছিলেন শুনলে গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে ওঠে। ঘরের কড়িবর্গা থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে একজন মানুষ। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, জিভ তার অর্ধেকটা ঝুলে পড়েছে। বাবা ছিলেন বড় সাহসী। প্রথমে খানিকটা ভয় পেলেও ভোর হওয়া পর্যন্ত ঠায় বসেছিলেন। সকালে প্রথমেই বড়বাবুর বাড়ি গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তোলেন। এসব পুলিশ কেসের ব্যাপার, কে না কে এসে অফিসের ঘরে আত্মহত্যা করেছে, খুনের দায়ে না পড়তে হয় শেষে। বড়বাবু এলেন, ঘর খুলে কিন্তু কিছু দেখতে পাওয়া যায়নি। ভোজবাজির মতো উধাও হয়ে গেছে রাতে দেখা নৃশংস সেই দৃশ্য। পরদিন থেকে বাবাকে আর অফিস ঘরে রাত কাটাতে হয়নি। বড়বাবু নিজের বাড়িতে একটা ঘর খালি করে তার থাকবার ব্যবস্থা করে দেন। তিনি শুনেছিলেন বছর 10 আগে একজন দারোয়ান দেনার দায়ে ডিউটি অবস্থায় ওই ঘরে আত্মহত্যা করেছিলেন। এর আগেও তার ওই দৃশ্য অনেকে দেখেছেন। পায়রাডাঙ্গা স্টেশনে যুবকটি নেমে যাওয়ার আগে বলে গেলেন, দাদা, জগতে অসম্ভব বলে কিছু নেই। যা চোখে দেখি তা বিশ্বাস করি, যা দেখতে পাই না তা যে একেবারে অবিশ্বাস্য কে বলতে পারে। আমরা সকলেই এক সুরে বললাম, হ্যাঁ, সবই সম্ভব। পরের স্টেশন রানাঘাট জংশন, আমাদের নামতে হবে। ট্রেনের যা অবস্থা, আজ পৌঁছানোটাই ছিল অসম্ভব, কিন্তু প্রায় পৌঁছে গেছি আর কি। ব্যাগপত্র গুছিয়ে নিলাম। অসম্ভবকে সম্ভব করে ট্রেন এবার ধীরে ধীরে রানাঘাট প্ল্যাটফর্মে ঢুকছে। ব্যাস, আমার গল্পটাও কিন্তু এখানে শেষ হয়ে গেল। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভাই বোন
বেশ একটা জমজমাটভাবে আসর বসিয়েছো, আর এই গল্পটা চালাও প্লিজ, তাদের মন মেজাজ খুব ভালো হয়ে যাবে। আর সমস্ত ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকো, ভাই বোনদের এই সম্পর্কটা সারা জীবন অটুট থাকুক। আর ভাই বোনের মতো সম্পর্ক মানে এই পৃথিবীতে এত পবিত্র সম্পর্ক নেই। আমার মনে হয় খুব ভালো থেকো তোমরা, খুব সুস্থ থেকো, সারা জীবন এই দিনটা তোমরা আরও 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 মজা করে সেলিব্রেট করো। ভালো থেকো সমস্ত ভাই বোনেরা। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই আবার নতুন ছোট গল্প বা বড় গল্প নিয়ে হাজির হয়ে যাব। বাই।